তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 এই পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন এবং দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসের প্রথম প্রশ্ন, যে প্রশ্ন 2024 সালে একবার পরীক্ষায় এসেছে, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণপরিষদের ধর্মের অধিকার সংক্রান্ত বিতর্কটি সংক্ষেপে আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার আদর্শকে সুনিশ্চিত করতে মৌলিক অধিকারের অধ্যায়ে 25 থেকে 28 নম্বর ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার স্বীকৃতি লাভ করেছে। ভারতের মতো একটি বহু ধর্মাবলম্বী, বৈচিত্র্যময় ও সদ্য স্বাধীন দেশে ধর্মের অধিকারের পরিধি ঠিক কতটা হবে তা নির্ধারণ করা সহজ কাজ ছিল না। রাষ্ট্র ধর্মের বিষয়ে কতটা নিরপেক্ষ থাকবে এবং সংখ্যালঘুদের অধিকার কিভাবে সুরক্ষিত হবে তা নিয়ে ভারতের গণপরিষদ এক দীর্ঘ, সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ বিতর্ক অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদে। এবারে গণপরিষদে ধর্মের অধিকার সংক্রান্ত মূল বিতর্ককে কয়েকটা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হচ্ছে ধর্মনিরপেক্ষতার অর্থ ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে বিতর্ক। গণপরিষদের সদস্যরা এই বিষয়ে একমত ছিল যে স্বাধীন ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হবে, তবে ধর্মনিরপেক্ষতার প্রকৃত অর্থ কী হবে তা নিয়ে মতপার্থক্য ছিল। এইচ ভি কামাত, লোকনাথ মিশ্র প্রমুখ সদস্যরা মনে করেন ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা বা ঈশ্বর বিরোধী নয়। কোনো বিশেষ ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসাবে স্বীকৃতি দেবে না ঠিকই, কিন্তু সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল থাকবে। ডক্টর বি.আর. আম্বেদকর স্পষ্ট করেন যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের অর্থ এই নয় যে রাষ্ট্র মানুষের ধর্মীয় ভাবাবেগকে উপেক্ষা করবে, বরং এর অর্থ হলো রাষ্ট্র কোনো নির্দিষ্ট ধর্মকে জনগণের ওপর জবরদস্তি চাপিয়ে দেবে না। এবার হচ্ছে ধর্ম প্রচারের অধিকার। পরের পয়েন্ট, গণপরিষদে ধর্মের অধিকার নিয়ে সবচেয়ে তীব্র বিতর্ক দেখা দেয় 25 নম্বর ধারায় প্রচার শব্দটি যুক্ত করা নিয়ে। এখানে কি বলা হচ্ছে দেখো, তারপরে তাজমুল হোসেন, লোকনাথ মিশ্র এবং রবিশঙ্কর শুক্লের মতো সদস্যরা ধর্ম প্রচারের অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসাবে যুক্ত করার তীব্র বিরোধিতা করে। তাদের আশঙ্কা ছিল ধর্ম প্রচারের অবাধ অধিকার দিলে বলপূর্বক প্রতারণা বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করার প্রবণতা বৃদ্ধি পাবে। অন্যদিকে টি কৃষ্ণমাচারী, কে.এম. মুন্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা এই অধিকারের পক্ষে সওয়াল করেন। তারা যুক্তি দেন যে শান্তিপূর্ণভাবে ধর্ম প্রচার করার নির্দিষ্ট কিছু ধর্মের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। শেষ পর্যন্ত একটি আপোষ মীমাংসার মাধ্যমে ধর্মান্তরিত করার অধিকারকে বাদ দিয়ে কেবল ধর্মীয় আদর্শ ও বাণী প্রচারের অধিকার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। তারপর হচ্ছে সামাজিক সংস্কার বনাম ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় স্বাধীনতার উপরে রাষ্ট্রের হস্তক্ষেপের সীমানা নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। সংবিধানে উল্লেখ করা হয় যে ধর্মীয় স্বাধীনতার অধিকার অবাধ নয়, জনশৃঙ্খলা, নীতিবোধ এবং জনস্বাস্থ্যের সাপেক্ষে রাষ্ট্র এতে নিয়ন্ত্রণ আনতে পারে। সমাজ সংস্কারের উদ্দেশ্যে রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে। কে.এম. মুন্সি যুক্তি দেন যে ধর্ম যদি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছু নিয়ন্ত্রণ করে, তবে ভারতে কোনোদিনই সামাজিক সংস্কার বা ধর্মনিরপেক্ষ আইন আনা সম্ভব হবে না। আম্বেদকর জোর দিয়ে বলেন যে ধর্মীয় রীতিনীতির আড়ালে সামাজিক শোষণ ও বৈষম্য চলতে পারে না। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা প্রদান। 28 নম্বর ধারা নিয়ে বিতর্কের সময় প্রশ্ন ওঠে যে সরকারি অর্থে বা সাহায্যে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে কিনা। দীর্ঘ বিতর্কের পর সিদ্ধান্ত হয় যে সম্পূর্ণ সরকারি খরচে চলা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নির্দিষ্ট ধর্মের শিক্ষা দেওয়া যাবে না। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় স্টেট
দ্বারা পরিচালিত কিন্তু সরকার কর্তৃক স্বীকৃত, সেখানে শর্ত সাপেক্ষ ধর্মীয় শিক্ষা দেওয়া যেতে পারে। রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার উপসংহারটা তোমরা দেখে নাও, উপসংহার আর আলোচনা করছি না, এটা দেখে নাও। এবার 5 নম্বরের দুটো প্রশ্নের উত্তর দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দুটোই মডিউল 1 থেকে আছে। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এর 5 নম্বরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, প্রথম প্রশ্ন আছে ভারতীয় সংবিধানে ভারত শাসন আইন 1935-এর অবদান। অ্যান্সারটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানে ভারত শাসন আইন 1935-এর প্রভাব বা অবদান অপরিসীম। স্বাধীন ভারতের সংবিধান প্রণেতারা বিভিন্ন দেশের সংবিধান পর্যালোচনা করলেও কাঠামোগত দিক থেকে তারা মূলত এই আইনটির ওপরে সবচেয়ে বেশি নির্ভর করেছিলেন। অধ্যাপক আইভার জেনিং বলেছিলেন যে ভারতের সংবিধান মূলত 1935 সালের ভারত শাসন আইনের সম্প্রসারিত রূপ। এই আইনের মাধ্যমেই প্রথম ভারতে যুক্তরাষ্ট্রীয় কাঠামো গঠনের প্রস্তাব দেওয়া হয়, যা বর্তমান সংবিধানে গৃহীত হয়েছে। এছাড়া কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে শাসন ক্ষমতা বন্টনের জন্য যে 3টি তালিকা অর্থাৎ কেন্দ্র, রাজ্য, যুগ্ম তালিকা বর্তমানে সংবিধানে রয়েছে, তা এই আইন থেকে অনুপ্রাণিত। জরুরি অবস্থা সংক্রান্ত বিধান, রাজ্যপালের পদ এবং তার ভূমিকা, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, যুক্তরাষ্ট্রীয় আদালত বা সুপ্রিম কোর্টের ধারণা এবং পাবলিক সার্ভিস কমিশন গঠনের রূপরেখাও এই আইন থেকে সরাসরি গ্রহণ করা হয়েছে। সর্বোপরি ভারতের প্রশাসনিক ব্যবস্থা এবং সাংবিধানিক কাঠামোর একটি বিশাল অংশ 1935 সালের আইনের হুবহু বা সামান্য পরিবর্তিত রূপ। তাই বলা যায় একটি শক্তিশালী কেন্দ্র এবং একটি সংসদীয় গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে এই আইনের অবদান অনস্বীকার্য এবং এটি স্বাধীন ভারতের সংবিধানের মূল ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করেছে। এবারে নাগরিকত্ব সংশোধনী আইন 2019, এই প্রশ্নের উত্তরটা দেখো। নাগরিকত্ব সংশোধনী আইন 2019 হল ভারতে 1955 সালের মূল নাগরিকত্ব আইনের একটি যুগান্তকারী সংশোধন, যা 2019 সালের ডিসেম্বর মাসে সংসদে পাস হয়। এই আইনের মূল উদ্দেশ্য হল ভারতে 3 প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সংখ্যালঘু মানুষদের দ্রুত ভারতীয় নাগরিকত্ব প্রদান করা। আইনের বিধান অনুযায়ী হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের যেসব মানুষ 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, তাদের আর অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে না, বরং তাদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া সহজ করা হবে। পূর্বে স্বাভাবিকরণের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার জন্য ভারতে কমপক্ষে 11 বছর বসবাসের প্রয়োজন হতো, কিন্তু এই সংশোধনীতে উক্ত 6টি সম্প্রদায়ের জন্য সেই সীমানা কমিয়ে 5 বছর করা হয়েছে। সরকার এই আইনটিকে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় উৎপীড়নের শিকার হওয়া মানুষদের সুরক্ষার একটি পদক্ষেপ বলে দাবি করেছে। তবে সমালোচকদের মতে এটি সংবিধানের 14 নম্বর ধারায় বর্ণিত সাম্যের অধিকার এবং ভারতে ধর্মনিরপেক্ষ চরিত্রের পরিপন্থী, কারণ এখানে একটি বিশেষ ধর্মাবলম্বীদের এই আইনের আওতার বাইরে রাখা হয়েছে। এতদ সত্ত্বেও ভারতের নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে এই আইন এক সুদূরপ্রসারী রাজনৈতিক ও আইনি প্রভাব বিস্তার করেছে। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর।